Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের WBCS মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন টপিকস নিয়ে কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্লাসগুলো তৈরি করা হচ্ছে এবং আগেও হয়েছে। আশা করব তোমরা সেই সমস্ত ক্লাসগুলো দেখেছো এবং অবশ্যই সেই টপিকগুলো তোমরা প্রস্তুত রেখেছো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। আমি অলরেডি তোমাদেরকে WBCS মেন্সের কম্পালসরি ইংলিশ পেপারের জন্য সাজেশন, ইংলিশ এসে বা লেটার বলো বা রিপোর্ট রাইটিংয়ের একটা সাজেশন আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি। আশা করব তোমরা সেই সাজেশনটা পেয়েছো, সেটা ফলো করছো, সেগুলো অবশ্যই তোমরা প্রস্তুত রাখছো পরীক্ষার জন্য। শুরু করছি আজকের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। রাইট এ রিপোর্ট অন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব যে সংশোধন আইন 2019 সালে তৈরি করা হয়েছিল, সেই আইন নিয়ে তোমাকে এখানে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে। এবং আমরা দেখেছিলাম এই আইনটি যখন এনাক্ট করা হলো তখন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়েছিল এই আইনের বিরোধিতা করে। আমরা আজকে রিপোর্টে জানবো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কি, কেন এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে, কি করে এটা আমরা একটা সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সরকারের ইচ্ছেটা কি, কেন সরকার এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখানে লাগু করতে চাইছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে রিপোর্ট রাইটিংটা লিখেছি। তবে ক্লাস শুরুর আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই এখানে স্টুডেন্ট, সুতরাং তোমরা স্টুডেন্টস সুলভ একটা মানসিকতা নিয়ে অবশ্য ভিডিওটা দেখবে। এখানে কিন্তু আমি কোনো ধর্মীয় সেন্টিমেন্ট বা কোনো পলিটিক্যাল আইডিওলজিকে একদমই হার্ট করছি না, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি না। আমি অ্যাজ আ স্টুডেন্ট তোমাদেরকে যেমনটা তোমরা পরীক্ষাতে লিখবে, যেমনটা লেখা উচিত তেমনটাই এখানে প্রেজেন্ট করছি। তাহলে শুরু করছি আজকের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। টাইটেল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে CAA 2019। রিপোর্টটি লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার। The Citizenship Amendment Act 2019 seeks to amend the Citizenship Act 1955. 1955 সালে ভারতবর্ষের স্বাধীনতার পরে নাগরিকত্ব আইন করা হয়েছিল, সেই আইনটাকে অ্যামেন্ড করার জন্য, সংশোধন করার জন্যই CAA 2019 তৈরি করা হলো। It provides citizenship to 6 religious minorities: Hindu, Sikh, Buddhist, Jains, Parsis and Christians from Pakistan, Afghanistan and Bangladesh who entered India on or before 31st December 2014. বলা হচ্ছে এই আইনে যেটা সংশোধন করা হলো সেটা হচ্ছে 6টি রিলিজিয়াস মাইনরিটিস, অর্থাৎ ধর্মীয় যে লঘু সম্প্রদায় রয়েছে, ধর্মীয় লঘু সম্প্রদায় যেমন হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিস এবং খ্রিস্টানস, এই 6টা ধর্ম সম্প্রদায়ের লোকজন যদি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বা 31 ডিসেম্বর, তাহলে তাদেরকে ভারতীয় সরকার ভারতের নাগরিকত্ব প্রদান করবে। and had suffered religious persecution or fear of it in their country of origin, এবং এই সমস্ত লোকজন যদি নিজেদের দেশে অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ নিজেদের দেশে তারা রিলিজিয়াস পারসিকিউশন বা ধর্মীয় যে হত্যা বা ধর্মীয়ভাবে হত্যা করার যে ভয় এটা তারা পেয়ে থাকে, এটা তারা সাফার করে, তাহলে তারা অবশ্যই ভারতবর্ষে আসবে এবং ভারতবর্ষ সরকার তাদেরকে সিটিজেনশিপ দেবে, অর্থাৎ নাগরিকত্ব প্রদান করবেন। যেটা বলার চেষ্টা করা হলো সেটা হচ্ছে 2014 সালের 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সিস এবং খ্রিস্টানরা তারা চলে এসেছিল ভারতবর্ষে, তাদেরকে ভারতীয় সরকার নাগরিকত্ব প্রদান করবে। অর্থাৎ এই যে 6টি রিলিজিয়াস মাইনরিটিসের কথা বলা হচ্ছে, রিলিজিয়াস কমিউনিটিসের কথা বলা হচ্ছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানস, তাদেরকে তারা যখন নিজেদের দেশ পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে প্রবেশ করবে 2014 সালের 31 ডিসেম্বরের আগে বা 31 ডিসেম্বর, তাদেরকে ভারতীয় সরকার ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রদান করবে। It is critical for providing equal rights to migrants in India.
কারণ ভারতীয় সরকার মনে করেন যে ভারতবর্ষে যে সমস্ত মাইগ্রেন্টস বা অন্য দেশ থেকে অনুপ্রবেশ করেছেন বা যে সমস্ত পরিযায়ী লোকজন রয়েছেন তাদের অবশ্যই সমান অধিকার পাবার ক্ষমতা রয়েছে, পাবার অধিকার রয়েছে। এবং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে যারা বিভিন্ন কারণে নিজেদের দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসেছে, আশ্রয় গ্রহণ করেছে এবং তারা যারা ক্রাইটেরিয়াগুলো মেনটেন করছে, যাদের কাছে সঠিক ডকুমেন্টস আছে, তাদেরকে অবশ্যই ভারতবর্ষের সরকার সিটিজেনশিপ দেবে এবং তারা যাতে সমান অধিকার পায় অন্যদের মতো সেই ব্যবস্থাও করবেন। বাট দি এনাক্টমেন্ট অফ CAA resulted in widespread protests across the country. কিন্তু দেখা গেল এই CAA যখন এনাক্ট করা হচ্ছে তখন সারা দেশ জুড়ে একটা প্রোটেস্টেশন চলছে, মানে প্রতিবাদ শুরু হয়। ক্রিটিক্স আর্গিউ, যারা সমালোচক তারা এটা আর্গিউ করছে দ্যাট ইট ভায়োলেটস আর্টিকেল 14 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা বলছে রাইট টু ইকুয়ালিটি বিফোর দি ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, সেখানে ধর্মের ভিত্তিতে কখনোই তুমি কাউকে পৃথক করতে পারো না বা ডিসক্রিমিনেশন বা ভেদাভেদ বা বৈষম্যমূলক আচরণ করা যেতে পারে না। অর্থাৎ এই CAA আর্টিকেল 14 যেটা বলা হচ্ছে ভারতের সংবিধানে, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, সেই আইনকে কিন্তু এখানে লঙ্ঘন করছে, ভায়োলেট করছে। ইট ভায়োলেটস সেকুলারিজম। ভারতবর্ষ আমরা জানি সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ কান্ট্রি, যেখানে রাষ্ট্র কোনো পার্টিকুলার একটি ধর্মকে কখনোই প্রমোট করবে না, সেখানে সমস্ত ধর্মের সমান অধিকার রয়েছে। এই যে সেকুলারিজমটা বা বলতে পারো যে ধর্মনিরপেক্ষতা, সেটাকে কিন্তু ভায়োলেট করা হচ্ছে। অ্যান্ড সোশ্যাল ফ্যাব্রিক ইন ইন্ডিয়া, এবং অবশ্যই ভারতবর্ষে যে সমাজে একটা বাঁধন রয়েছে, একটা কমিউনাল হারমোনি রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকেও নষ্ট করা হচ্ছে। অ্যান্ড ইজ আরবিট্রারি ইন ইটস সিলেকশন ক্রাইটেরিয়া, এবং যে সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যাদেরকে ভারতবর্ষে নতুন করে নাগরিকত্ব প্রদান করা হবে, এই যে সিলেকশনের ক্রাইটেরিয়া সেটাও কিন্তু আরবিট্রারি, মানে সেটা কিন্তু উল্টোপাল্টাভাবে বলা হয়েছে, সেখানে কোনো লজিক মেনটেন করা হচ্ছে না। অ্যান্ড ডেট অফ এন্ট্রি রিকোয়ারমেন্ট, এবং কবে ভারতবর্ষে প্রবেশ করেছে, যে 2014 সালের 31 ডিসেম্বর এই যে ভারতবর্ষে প্রবেশ করেছে, এটা যে প্রমাণ, যে ডকুমেন্টেশন দরকার, সেটাও কিন্তু এখানে মানা হচ্ছে না, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে আরবিট্রারি। অর্থাৎ ডেট অফ এন্ট্রি রিকোয়ারমেন্টস, অনেক লোকজন আছে যারা অনেক আগে থেকেই ভারতবর্ষে রয়েছে, বাংলাদেশ থেকে বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে পালিয়ে চলে এসেছিল দেশভাগের সময়। এখন তাদেরকে যদি বলা হয় যে তুমি কবে ভারতবর্ষে প্রবেশ করেছিলে, সেই ডকুমেন্টস এখন সাবমিট করো, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই খুবই ডিফিকাল্ট হবে, কারণ তাদের কাছে তেমন কোনো ডকুমেন্টস নেই। সুতরাং এই যে ক্রাইটেরিয়াগুলো বাছা হয়েছে বা এই যে ডেট অফ এন্ট্রি রিকোয়ারমেন্ট, তোমাকে বলতে হবে তুমি কবে ভারতবর্ষে প্রবেশ করেছিলে তার ডকুমেন্টস, এটা কিন্তু খুবই আরবিট্রারি হয়েছে, এটা কিন্তু যথাযথ লজিক্যালি করা হয়নি, বা যে ক্রাইটেরিয়াটা সেট করা হয়েছে সেটা কিন্তু সঠিক নয়। It is assumed that the CAA is linked to the National Register of Citizens, অর্থাৎ NRC, for identifying illegal immigrants. এটাও বলা হয়, এটা মনে করা হয় যে CAA এর সাথে যোগাযোগ আছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা NRC। NRC তৈরি করা হয়েছে যাতে সারা ভারতবর্ষে কত লোক ইল্লিগালি ইমিগ্রেন্টস আছে বা কত লোক অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল, সেই সংখ্যাটা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য NRC তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে NRCর সাথে CAA এর কিন্তু একটা যোগাযোগ আছে। Critics fear that a combination of CAA and a faulty NRC could disenfranchise many citizens who were unable to prove their documentation. বলা হচ্ছে এই যে CAA এবং যেটা একটা ভুল NRC করা হচ্ছে, সেটা কিন্তু ডিসএনফ্রাঞ্চাইজ, অর্থাৎ লোকজনের ভোটাধিকার, অনেক ভারতীয় নাগরিকের ভোটাধিকার কেড়ে নেবে, কারণ তারা আনেবল তাদের ডকুমেন্ট প্রুভ করতে, ডকুমেন্ট শো করতে যে তারা ভারতবর্ষের নাগরিক, যে তারা 2014 সালের আগে ভারতবর্ষে প্রবেশ করেছে। এই প্রমাণটা তারা কিন্তু অনেকেই দেখাতে পারবে না, এবং তার ফলে তাদের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, যেটা NRCর মাধ্যমে করানোর চেষ্টা করছে। তাই NRC এবং CAA এর মধ্যে কিন্তু একটা যোগাযোগ আছে বলে ক্রিটিক্সরা মনে করছে। More than 19 lakh people were left out of Assam NRC. আসামে যখন NRC করা হলো, ফার্স্ট ড্রাফট হলো, ফাইনাল ড্রাফট হলো, তখন দেখা গেল 19 লক্ষ লোক তারা কিন্তু NRCর বাইরে, অর্থাৎ তাদেরকে ওখানে আসাম সরকার তাদেরকে ইল্লিগাল ইমিগ্রান্টস বলে ঘোষণা করছে, অবৈধ যে অনুপ্রবেশকারী বলে ঘোষণা করা হচ্ছে।
Moreover, it fears that CAA contradicts Assam Accord 1985 এবং এটাও মনে করা হয় যে CAA আসাম অ্যাকর্ড যেটা 1985-এ হয়েছিল যে চুক্তি সেটাকে লঙ্ঘন করছে, তার সাথে বিরোধিতা করছে, which aim to detect and deport illegal immigrants in Assam after March 25, 1971. আসাম অ্যাকর্ডে বলা হয়েছিল যে 1971 সাল 25শে মার্চের আগে যারা আসামে এসেছে তারা অবশ্যই এখানকার লিগ্যাল ইমিগ্রেন্টস হচ্ছে, লিগ্যাল সিটিজেন্স হচ্ছে, কিন্তু যারা তার পরে এসেছে অর্থাৎ 71-এর পরে মানে 25শে মার্চ 1971-এর পরে আসামে প্রবেশ করেছে তারা কিন্তু ইল্লিগাল। এই যে আসাম অ্যাকর্ডটা রয়েছে এটা কিন্তু সিএ এর সাথে কন্ট্রাডিক্ট করছে এবং আসাম অ্যাকর্ডে বলা হয়েছে যারা 71 সালে 25শে মার্চের পরে আসামে প্রবেশ করেছে তাদেরকে শনাক্ত করতে হবে, ডিটেক্ট করতে হবে এবং ডিপোর্ট করতে হবে, তাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, আসাম থেকে পাঠিয়ে দিতে হবে বাইরে, কারণ তারা ইল্লিগাল ইমিগ্রেন্টস। এই যে বিষয়টা আসাম অ্যাকর্ডে যে তারিখটা রয়েছে তার সাথে কিন্তু সিএ এর যে ডেট এই দুটো কন্ট্রাডিক্ট করছে। তাহলে আমরা দেখতে পেলাম সিএ নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, যে কন্ট্রোভার্সি চলছে, তাদের বিরোধিতার কারণগুলো কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা আবারও বলছি, পরীক্ষা পারপাস তোমাকে আনসার লিখতে হবে, সেখানে তুমি কখনোই কোনো রিলিজিয়াস সেন্টিমেন্টকে বা পলিটিক্যাল আইডিওলজিকে আঘাত করতে পারবে না, তোমাকে খুব ব্যালেন্সড একটা ওপিনিয়ন দিতে হবে এবং তোমাকে কিন্তু খুব ভালো মতো সেটা মেনটেন করতে হবে। তুমি কখনোই কোনো রকম পার্শালিটি বা কোনো রকম পোলারিটি দেখাতে পারবে না তোমার আনসারে। নেক্সট প্যারাগ্রাফে আমরা বলবো কিভাবে এই প্রবলেমগুলোকে দূর করা যায় বা কি কি বিষয় মাথায় রাখতে হবে যখন এটা ইমপ্লিমেন্ট করা হবে। The CAA must ensure the principles of equality and non-discrimination. CAA কে অবশ্যই ইকুয়ালিটি বা সাম্য তার যে নীতি সেটা মেনটেন করতে হবে, নিশ্চিত করতে হবে, কিংবা নন ডিসক্রিমিনেশন অর্থাৎ অসাম্য করা যাবে না, বৈষম্যমূলক আচরণ করা যাবে না ধর্মের ভিত্তিতে, সেটাও কিন্তু এনশিওর করতে হবে। India needs a more inclusive refugee policy in lines with the UN Refugee Convention. ভারতবর্ষকে অবশ্যই একটা ইনক্লুসিভ রিফিউজি পলিসি তৈরি করতে হবে যেখানে সমস্ত রিফিউজিরা কিন্তু ইনক্লুডেড থাকবে এবং এটা তৈরি করতে হবে ইউনাইটেড নেশনসের রিফিউজি কনভেনশন অনুযায়ী, যেখানে তারা কখনোই কোনো রিলিজিয়ান বা এথনিসিটির ভিত্তিতে কোনো মানুষকে ডিসক্রিমিনেট করে না। Meaningful dialogue and consultation with civil society and religious leaders should be encouraged. অবশ্যই বলা হচ্ছে যে ডায়ালগ, কথোপকথন এবং কনসালটেশন তৈরি করতে হবে সিভিল সোসাইটির সাথে, রিলিজিয়াস লিডার্সদের, যাতে করে তাদেরকে এনকারেজ করা যায় টু অ্যাড্রেস দি গ্রিভান্সেস, অর্থাৎ মানুষের যে অভাব অভিযোগগুলো রয়েছে, গ্রিভান্স রয়েছে, সেগুলোকে যাতে এখানে সমাধান করা যায়, অ্যান্ড কনসার্নস রিলেটেড টু সিএএ, এবং যাতে করে সিএএ এর বিরুদ্ধে যে সমস্ত চিন্তা রয়েছে, যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলোকেও মেটানোর চেষ্টা করতে হবে, যাতে সিভিল সোসাইটি এবং রিলিজিয়াস লিডার্স তারা একসাথে বসছে এবং তারা অবশ্যই এই প্রবলেমগুলোর একটা সমাধান খোঁজার চেষ্টা করছে। India should engage the neighboring countries to address the issue of religious persecution and human rights violations. ভারতবর্ষকে অবশ্যই তার যে নেইবারিং কান্ট্রিজ রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের সাথে বসতে হবে এবং এই যে রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় হত্যা করা হচ্ছে বা কিছু ধর্মের মানুষকে দেশ থেকে বের করতে বাধ্য করা হচ্ছে বা সেখানে যে মানবাধিকারগুলো লঙ্ঘন হচ্ছে, এই বিষয়গুলো সেই সমস্ত দেশের যারা রাষ্ট্রপ্রধান তাদের সাথে বসে সমাধান করার চেষ্টার কথা বলা হয়েছে। The government should conduct educational and awareness campaign to disseminate accurate information about the CAA, এবং অবশ্যই ভারতীয় সরকারকে বিভিন্ন শিক্ষামূলক এবং সচেতনতামূলক ক্যাম্পেইন করতে হবে যাতে করে সঠিক ইনফরমেশন, অ্যাকিউরেট ইনফরমেশন এটা কিন্তু লোকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সিএ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে, মিস ইনফরমেশন আছে, সেগুলো থেকে লোকজনকে বের করে নিয়ে আসতে হবে যাতে লোকজন বা সাধারণ মানুষের কাছে সঠিক ইনফরমেশনটা থাকে। সরকারের কি সদিচ্ছা রয়েছে, সরকার কি করতে চাইছে, কোথায় প্রবলেম নয়, কোথায় মিস ইনফরমেশন, কোথায় ভুল তথ্য পৌঁছেছে লোকজনের কাছে, এই সমস্ত বিষয় কিন্তু সাধারণ মানুষের কাছে একটা পরিষ্কার চিত্র, পরিষ্কার ইনফরমেশন অবশ্যই থাকতে হবে এবং সেক্ষেত্রে গভর্নমেন্টকে কিন্তু একটা ভূমিকা গ্রহণ করতে হবে।
আশা করব আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য উপযোগী হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।